Hello students, this is Shahid. Welcome to West Bengal Board Class 12 English poem on Killing a Tree by Jeff Patel. In this video, we are going to analyze the complete poem line by line. So, without any delay, let's begin with the brief introduction of the poet Jeff Patel. So let's begin. Jeff Patel, 1940, is a renowned Indian poet, playwright, and painter. অর্থাৎ জিপ প্যাটেল, যার জন্ম 1940 সালে, ইজ আ রেনোন্ড ইন্ডিয়ান পোয়েট। তিনি একজন বিখ্যাত ভারতীয় কবি, প্লেরাইট, নাট্যকার অ্যান্ড পেইন্টার এবং একজন চিত্রকর। ইন হিজ পোয়েট্রি, তার কবিতার মধ্যে প্যাটেল ব্যবহার করেছেন আ সিঙ্কোপেটেড রিদম। গাইস, সিঙ্কোপেটেড রিদম কথাটির অর্থ হইল যে রিদমগুলোতে অর্থাৎ ছন্দগুলোতে কোনো মিল থাকে না, সেই রিদম বা ছন্দগুলোকে বলা হয় সিঙ্কোপেটেড রিদম। তো জিপ প্যাটেল তার বিভিন্ন কবিতায় কিন্তু এই সিঙ্কোপেটেড রিদম স্টাইলটি ইউজ করেছেন। ওকে, হি ব্রিংস দ্য ফ্লেভার অফ এভরিডে স্পিচ ইন হিজ পোয়েট্রি। তো তিনি তার কবিতার মধ্যে দৈনন্দিন জীবনের কথাবার্তার একটা স্বাদ নিয়ে এসেছেন। সাম অফ হিজ নোটেবল ওয়ার্কস আর, তার কিছু বিখ্যাত কবিতা হলো মিরর, একটা হলো মিরর, দেন মিররিং 1991, অ্যান্ড হাউ ডু ইউ উইথস্ট্যান্ড, দেন লাস্ট একটা বলছে বডি 1976। তো ইত্যাদি কিন্তু হলো ওনার বিখ্যাত কিছু কবিতা। ওকে, দ্য পোয়েম ইজ অ্যাবাউট দ্য হার্ম। তো এই যে কবিতাটা আছে, এটা কিন্তু একটা ক্ষতির বিষয়ে। কার ক্ষতি? ডান টু দ্য এনভায়রনমেন্ট। ঠিক আছে, অর্থাৎ যে ক্ষতিটা এনভায়রনমেন্টের উপর করা হয়েছে। এনভায়রনমেন্ট মানে গাইস পরিবেশ। আমাদের পরিবেশের উপর যে ক্ষতিগুলো করে থাকি, কে করে থাকে? বাই হিউম্যান বিংস, মানুষ। অর্থাৎ মানুষ প্রতিনিয়ত এই যে পরিবেশের উপর যে ক্ষয়ক্ষতিগুলো করেই চলেছে, ঠিক আছে, সেই ক্ষয়ক্ষতি সম্বন্ধেই কিন্তু জিপ প্যাটেল অন কিলিং আ ট্রি এই কবিতাটি লিখেছেন। ইন এ ভয়েস অফ সার্কাজম অ্যান্ড আয়রনি। সার্কাজম অ্যান্ড আয়রনি মানে গাইস বিদ্রুপ, ঠাট্টা বিদ্রুপ। তো এরকম একটা ঠাট্টা বিদ্রুপের স্বরে দ্য পোয়েট স্পিক্স, কবি বলেছেন ম্যানস ভায়োলেন্স, মানুষের নিষ্ঠুরতা, অ্যান্ড ইম্প্যাশেন্স এবং অসহিষ্ণুতা। কার প্রতি? টুয়ার্ডস নেচার, নেচারের প্রতি। এই নেচারের প্রতি মানুষের যে নিষ্ঠুরতা এবং অস্থিরতা, এই জিনিসটাকেই কিন্তু কবি একটা বিদ্রুপের স্বরে তুলে ধরেছেন এই কবিতার মধ্য দিয়ে। দ্য পোয়েম ইজ রিটেন, এই কবিতাটা লেখা হয়েছে ইন ফ্রি ভার্স। ফ্রি ভার্স মানে গাইস মুক্ত ছন্দ, যে ছন্দগুলোতে কোনো মিল থাকে না,
তো এরকম ফ্রি ভার্স স্টাইলে কিন্তু এই অন কিলিং আ ট্রি কবিতাটি রচিত। ওকে গাইস, এই কবিতাটিকে ভালোভাবে বোঝানোর জন্য আমি আর একটা জিনিস এখানে অ্যাড করছি, সেটা হলো জীব প্যাটেল অন কিলিং আ ট্রি এই কবিতাটিতে কিন্তু রিভার্স সাইকোলজি স্টাইল ইউজ করেছেন। ওকে, রিভার্স সাইকোলজি কথাটার অর্থ কী? দেখো, আমরা যদি কোনো একটা মানুষকে কোনো একটা জিনিস সম্বন্ধে বোঝাতে চাই, তাহলে আমরা কিন্তু দুইভাবে বোঝাতে পারি। একটা হলো পজিটিভ ওয়ে, অর্থাৎ ইতিবাচকভাবে, আর একটা হলো নেগেটিভ ওয়ে, অর্থাৎ নেতিবাচকভাবে। পজিটিভ ওয়েতে আমরা কিভাবে বোঝাই? ধরো, আমি একটা ছেলেকে সিগারেট খাওয়া সম্বন্ধে নিষেধ করব। তো আমি ওকে বলতে পারি যে ভাই দেখ, সিগারেট খাস না, কারণ সিগারেট খাইলে আমরা সবাই জানি ক্যান্সার হয়, আর ক্যান্সারের কিন্তু আজ পর্যন্ত সঠিক কোনো মেডিসিন আবিষ্কার হয়নি। সুতরাং একবার ক্যান্সার হয়ে গেলে কিন্তু মৃত্যু নিশ্চিত। তো এভাবে আমি তাকে পজিটিভ একটা ওয়েতে বোঝাতে পারি, ফলে কি তার মধ্যে একটু ভয় কাজ করতে পারে এবং সে সিগারেট খাওয়া বাদ দিতে পারে। রাইট। নেগেটিভভাবে আমি তাকে কিভাবে বোঝাবো? নেগেটিভভাবে বোঝাতে গেলে আমি ওই ছেলেটাকে বলতে পারি যে ভাই তুই তো সিগারেট খাস, বাহ, তোকে তো দারুণ স্মার্ট লাগে, যে সিগারেট খাওয়ার ব্যাপারটাই তো আলাদা, তাই না? অ্যাটিটিউড গ্রো করে, স্মার্টনেস বেড়ে যায়, খুব ভালো, খাইতে থাক, কোনো সমস্যা নেই। হ্যাঁ, কী আর হবে সিগারেট খাইলে? ম্যাক্সিমাম ক্যান্সার হতে পারে, আর ক্যান্সার হলে কি একদিন মারা যেতে পারিস। তো মারা তো আমরা সবাই যাব, তো তাতে কি? বর্তমান সিগারেট খাচ্ছে, স্মার্ট তো লাগতেছে, অ্যাটিটিউড তো দিনের পর দিন বাড়তেছে, কোনো ব্যাপার না, সিগারেট খাওয়া চালিয়ে যা। তো এই যে আমি ছেলেটাকে ইনডাইরেক্টভাবে কিন্তু আমি ওকে ক্যান্সারের একটা ভয় দেখালাম, ঠিক আছে? তো এটা কিন্তু হলো একটা নেগেটিভ ওয়েতে বোঝানো। তো জীব প্যাটেল কিন্তু এই কবিতাটিতে ঠিক একই রকম একটা প্রসেস ইউজ করেছেন। ওকে, তো কি প্রসেস তিনি ইউজ করেছেন আমরা এবার দেখব টেক্সটটা লাইন বাই লাইন অ্যানালাইজ করতে করতে। ওকে, তো চলো গাইস, এবারে আমরা মূল কবিতাটা লাইন বাই লাইন অ্যানালাইজ করব। বলছে, ইট টেক্স মাস টাইম টু কিল আ ট্রি, অর্থাৎ ইট টেক্স এটা নেয়, মাস টাইম অনেক সময়, কেন? টু কিল আ ট্রি একটা গাছকে ধ্বংস করতে। গাইজ দেখো, আমি একটু আগেই বললাম যে জীব প্যাটেল এই কবিতাটার মধ্যে একটা রিভার্স সাইকোলজি ইউজ করেছেন, নেগেটিভভাবে বুঝিয়েছেন। কি? যে আমরা কি জানি যে আমরা তো সাধারণত মানুষকে গাছ লাগানোর পরামর্শ দেই, তাই না? আমরা কি বলি যে একটা গাছ কিন্তু বড় হতে অনেক দিন সময় লাগে, কিন্তু সেই গাছটাকে কাটতে কিন্তু 1 মিনিটও সময় লাগে না। কিন্তু জীব প্যাটেল এই প্রথম লাইনটাতেই কি বলেছেন যে ইট টেক্স মাস টাইম টু কিল এ ট্রি, যে একটা গাছ কাটা ভীষণ একটা লম্বা সময়ের দরকার। মানে একটা গাছ তুমি 1 নিমেষেই কাটতে পারবা না, একটা গাছকে কাটতে হলে অনেক সময়ের দরকার। মানে উল্টোটা বোঝাতে চেয়েছেন, ঠিক আছে? কেমন করে? নট এ সিম্পল জ্যাপ, যে শুধুমাত্র একটা সাধারণ আঘাত, জ্যাপ মানে আঘাত, কার? অফ দ্য নাইফ, ছুরির, যে ছুরি দিয়ে যদি তুমি সাধারণত একটা আঘাত করো ওই গাছটাকে সাধারণভাবে, সেটা কি উইল ডু ইট, তাহলে কিন্তু সেই ছুরির আঘাতটা সেই গাছটাকে কাটতে পারবে না। উইল ডু ইট গাইস এখানে পজিটিভ বোঝা যাচ্ছে যে কাটতে পারবে, কিন্তু প্রথমে দেখো নট লেখা আছে। নট এ সিম্পল জ্যাপ, একটা সাধারণ আঘাত, অফ দ্য নাইফ, ছুরির, সেটা কি করতে পারবে না? উইল ডু ইট, অর্থাৎ এই গাছটাকে কাটতে
পারবে না। ঠিক আছে? কেন? ইট হ্যাজ গ্রোন, এটা বড় হয়েছে এই গাছটা। কেমন করে? স্লোলি, অনেক আস্তে আস্তে কিন্তু এই গাছটা বড় হয়েছিল। হুম, কেমন করে বড় হয়েছিল? কনজিউমিং দ্য আর্থ, কনজিউমিং দ্য আর্থ, পৃথিবীটাকে খেয়ে খেয়ে। কনজিউম মানে খেয়ে, পৃথিবীটা মানে গাইস এখানে আর্থ মানে হচ্ছে মাটি, অর্থাৎ মাটির যে বিভিন্ন উপাদানগুলো আছে সেই উপাদানগুলোকে খেয়ে খেয়ে কিন্তু এই গাছটা ধীরে ধীরে বড় হয়েছিল। অনেক দিন সময় লেগেছিল বড় হওয়ার। ঠিক আছে? কিভাবে? রাইজিং আউট অফ ইট, এই যে মাটিটা, পৃথিবীটা, এটার উপরে সে উঠে এসেছে মাটির নিচ থেকে। ফিডিং, ফিডিং আপন ইটস ক্রাস্ট। গাইস, ক্রাস্ট মানে হলো এই যে ভূত্বকটা, যে শক্ত জায়গাটা, ভূত্বকের উপর যে শক্ত আস্তরণটা, সেটাকে বলা হয় ক্রাস্ট। তো সেই বীজটা কিন্তু এই ক্রাস্টটাকে, এই শক্ত মাটিটাকে ভেদ করে উপরে উঠে এসেছিল, রাইজিং আউট, তাই না? উপরে উঠে এসেছিল এই শক্ত ক্রাস্টটাকে ভেদ করে। ফিডিং মানে গাইস, ফিডিং মানে এই যে মাটির যে বিভিন্ন উপাদানগুলো ছিল, পড়লাম আমরা, সেটাকে খেয়ে খেয়ে কিন্তু শক্তি জুগিয়ে সেই বীজটা চারা গাছ হয়ে এই ক্রাস্ট, মাটির উপরিভাগটাকে ভেদ করে কিন্তু উপরে বেরিয়ে আসছিল। বেরিয়ে এসে কি করে? অ্যাবজর্ভিং, অ্যাবজর্ভিং মানে শুষে নেয়। কি শুষে নেয়? ইয়ার্স অফ সানলাইট, সূর্যের আলো, দেন কি? এয়ার অ্যান্ড ওয়াটার। তো যখন সেই বীজটা উপরে চারাগাছ হিসেবে বেরিয়ে আসে, সেই মাটির শক্ত আস্তরণটা ভেদ করে বেরিয়ে আসার পরে কিন্তু এখানে ইয়ার্স অফ মানে বছরের পর বছর সেই চারাগাছটা সানলাইট, সূর্যের আলো, এয়ার বাতাস এবং ওয়াটার জল, এই সব কিছু গ্রহণ করে বেড়ে ওঠে। ঠিক আছে? অ্যান্ড কি হয়? আউট অফ ইটস লেপ্রাস হাইট। গাইস, লেপ্রাস মানে কি? লেপ্রোসি মানে হলো কুষ্ঠরোগ। লেপ্রাস মানে যে লোকটার কুষ্ঠ হয়েছে। ঠিক আছে? তো তার চামড়াটা, তার শরীরটা যেরকম হবে, ঠিক একই রকম করে যদি আমরা একটা গাছকে কাটি বা গাছকে যদি আঘাত করি, সেই গাছটার যে গুঁড়িটা বা কাণ্ডটা, সেটাও কিন্তু সেরকম অনেক দাগ হবে, সেই কুষ্ঠ রোগের মতো। তো বলছে আমরা যদি একটা গাছকে যদি এভাবে আঘাত করি, কাটার চেষ্টা করি, তাহলে ওর যে লেপ্রাস হাইট, ওই যে দাগগুলো, সেখান থেকে কি বেরিয়ে আসবে আস্তে আস্তে একসময় কিন্তু? বলছে সেখান থেকে আস্তে আস্তে এই স্প্রাউটিং লিভস বেরিয়ে আসবে। ঠিক আছে? স্প্রাউটিং লিভস, স্প্রাউটিং কথাটার অর্থ হলো বেরিয়ে আসা, লিভস মানে ছোট ছোট ডালপালা। তো আমি যেখানে যেখানে আঘাত করব, সেখানে সেখানে কিন্তু আস্তে আস্তে এরকম অসংখ্য পাতা গজিয়ে উঠবে। কেন? কারণ এই গাছটাকে আমরা শুধুমাত্র এইরকম সিম্পল কতগুলো জ্যাপ, কতগুলো আঘাতের মাধ্যমে ধ্বংস করতে পারবো না। কেন? যে এই গাছটা যুগের পর যুগ কিন্তু হুম মাটির উপরে বছরের পর বছর সূর্যের আলো, জল, বাতাস ইত্যাদি খেয়ে খেয়ে বড় হয়েছে। ওকে? তাই বলছে সো হ্যাক অ্যান্ড চপ। হ্যাক মানে গাইস কোনো একটা জিনিসকে ঘুরিয়ে পেঁচিয়ে ফালা ফালা করে কাটা। ওকে? অ্যান্ড চপ মানে হলো আহ, কোনো একটা জিনিসকে কুপিয়ে কুপিয়ে হুম টুকরো টুকরো করে কাটা। তো আমরা একটা গাছকে যেভাবেই কাটি না কেন, সেটা হ্যাক করি অথবা চপ করি, যাই করি না কেন, বাট দিস অ্যালোন, কিন্তু এই যে হ্যাক আর চপ, এই জিনিসটা কি? ওন্ট ডু ইট, এটা কিন্তু এই গাছটাকে কাটতে পারবে না। ঠিক আছে? নট সো মাচ পেইন, এই যে পেইন গাইস, দেখো এখানে একটা কথা বলছে পেইন। এই পেইন কথাটার মাধ্যমে কিন্তু আমরা কতটা নিষ্ঠুর হই, কতটা অসহিষ্ণু হই গাছের প্রতি, সেই জিনিসটা কিন্তু কবি আমাদের কাছে তুলে ধরতে চেয়েছেন। যে
হ্যাক করা, চপ করা এগুলো কি একটা পেইন তো? কেন যে গাছেরও তো জীবন আছে। আচার্য জগদীশ চন্দ্র বোস তো সেটাই প্রমাণ করেছিলেন যে গাছেরও জীবন আছে অ্যান্ড দে অলসো ক্যান ফিল পেইন, তারাও কিন্তু ব্যথাটা অনুভব করতে পারে। ঠিক আছে, তো এজন্যই বলছে যে নট সো মাচ পেইন, আমরা এই যে এতটাও পেইন দেই না কেন, ডু ইট, সেটাও কিন্তু গাছটাকে কাটতে পারবে না বা গাছটাকে ধ্বংস করতে পারবে না। গাইস, কাটা আর ধ্বংস করা দুইটাই কিন্তু ডিফারেন্ট জিনিস। আমি গাছটাকে কাটলাম মানে গাছটা কিন্তু ধ্বংস হয়ে গেল না। ঠিক আছে, কেন? কারণ গাছটার জীবনী শক্তি কিন্তু এখনও লুকিয়ে আছে মাটির নিচে, সেখান থেকে কিন্তু আবার গাছ হবে। ওকে, তো কেন এই হ্যাক অ্যান্ড চপ গাছটাকে ধ্বংস করতে পারবে না? কারণ বলছে দ্য ব্লিডিং বার্ক, ব্লিডিং বার্ক উইল হেল। বার্ক মানে হলো গাছের ছাল, ব্লিডিং মানে হলো রক্ত ঝরা। ঠিক আছে, তো আমরা যখন ওই গাছটাকে হ্যাক করি বা চপ করি, ঠিক আছে, যখন কোপাই গাছটাকে, তখন কিন্তু সেই গাছটা দিয়ে রক্ত বেরোবে। রক্ত মানে গাইস, গাছের তো আর রক্ত হয় না, দেখব যে কতগুলো জল বেরোচ্ছে, আঠালো জাতীয় যে পদার্থটা সেটা বেরোচ্ছে, তো সেটাকে কিন্তু কবি হিউম্যান বডির রক্তের সঙ্গে তুলনা করেছেন। হুম, তো সেই সেখান থেকে কিন্তু কি হবে, গাছটা হিল করবে আবার, মানে আবার পুনর্জীবন পাবে। মানে আমি যেখানে আঘাত করছি সেখান থেকে আঠালো জিনিসগুলো বেরোলো, গাছটাকে আমি কাটতে পারলাম না, ঠিক আছে, বাট সেখান থেকেই পরবর্তীকালে দেখব সেই গাছটাতে কিন্তু নতুন নতুন ডালপালা জন্মাবে। তো এই কথাটাই কিন্তু তিনি এখানে বলতে চেয়েছেন। ওকে, আচ্ছা, আর কি হবে? অ্যান্ড ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড, ক্লোজ টু দ্য গ্রাউন্ড, একবারে মাটির কাছাকাছি জায়গাটা থেকে, মানে একটা গাছকে যদি আমি কাটিও, তারপরে মাটির কাছাকাছি জায়গা থেকে, যেখানে গাছটাকে আমি কাটলাম সেখান থেকে কি হবে, উইল রাইস, বেরিয়ে আসবে কি, কার্লড গ্রিন টুইক্স। কার্লড মানে কুঞ্চিত, মানে কোঁকড়ানো, ঠিক আছে, সেগুলো কি মানে ভাঁজ হয়ে থাকবে এরকম সবুজ টুইক্স, টুইক্স মানে ডালপালা। তো আমরা দেখতে পাই কিন্তু যে গাছ যখন আমরা কাটি, তখন ওই যে যেখান থেকে কাটলাম সেই মাটির কাছাকাছি জায়গা থেকে কিন্তু এরকম সবুজ কতগুলো কুঞ্চিত ডালপালা আবার নতুন করে বেরিয়ে আসে, অর্থাৎ গাছটা কিন্তু তখনও মারা যায়নি। ওকে, অ্যান্ড কি হবে, মিনিয়েচার বাউস। এই মিনিয়েচার বাউস কথাটার অর্থ হইল ছোট ছোট ডালপালা। মিনিয়েচার, মিনি মানে কি ছোট, মিনিয়েচার মানে তার থেকেও ছোট, এরকম ছোট ছোট অসংখ্য ডালপালা, বাউস, এরা কি করবে, হুইচ ইফ আনচেকড, যদি সেগুলোকে চেক করা না হয়, প্রতিহত করা না হয়, অর্থাৎ সেগুলোকে যদি ভেঙে দেওয়া না হয়, তাহলে সেই ডালপালাগুলো কি করবে, উইল এক্সপ্যান্ড, সেই ডালপালাগুলো কিন্তু এক্সপ্যান্ড করবে। ঠিক আছে, মানে আবার বেড়ে উঠবে। কিভাবে বেড়ে উঠবে, টু ইটস ফর্মার সাইজ, আগে যেরকম ছিল সেই রকম সাইজে কিন্তু এই ডালপালাগুলো আবার বেড়ে উঠবে। তো এক কথায় এই পর্যন্ত কবি জি প্যাটেল আমাদের দেখালেন যে আমরা যতই একটা গাছকে টর্চার করি না কেন, যতই আমরা জ্যাপ করি, হ্যাক করি, চপ করি, কাটার চেষ্টা করি, তো এভাবে কাটলে কিন্তু একটা গাছকে আমরা কোনো দিন একেবারে ধ্বংস করতে পারবো না। ঠিক আছে, যতই চেষ্টা করি সেই গাছটা থেকে কিন্তু আবার নতুন নতুন ডালপালা বেরিয়ে আসবে, যেখানে আমরা আঘাত করছিলাম সেখান থেকেই কিন্তু নতুন নতুন ডালপালা আবার জন্মাবে। কেন? কারণ এই গাছটা কিন্তু ছোট একটা বীজ, মাটি এত বড় শক্ত মাটিটাকে ভেদ করে উপরে উঠে এসেছিল, এবং উপরে উঠে এসে বছরের পর বছর সে সূর্যের আলো, জল, বাতাস ইত্যাদি খেয়ে খেয়ে কিন্তু বড় হয়েছিল। সুতরাং সেই গাছটাকে ধ্বংস করা অতটাও কিন্তু সহজ নয়। তো সেই গাছটাকে আমরা কিভাবে ধ্বংস করব? তো এবার কিন্তু কবি সেই গাছটাকে ধ্বংস করার কিছু উপায় বলে দিয়েছেন। ওকে, কি উপায়? নো, বলছে না,
এইভাবে মানে আমরা যে প্রসেসটা দেখলাম এতক্ষণে, যে এইভাবে করলে একটা গাছকে আমরা ধ্বংস করতে পারবো না। তাহলে কি করতে হবে? তাহলে যেটা করতে হবে সেটা হলো দ্য রুট ইজ টু বি পুলড আউট। যে রুটটা যে আছে, গাছের যে শেকড়টা আছে, সেই শেকড়টাকে পুলড আউট করতে হবে। ঠিক আছে, সেই শেকড়টাকে তুলে নিতে হবে। অর্থাৎ গাছটাকে কাটলে হবে না, গাছের যে মেন শিকড়টা, সেই শিকড়টাকে কিন্তু পুলড আউট করতে হবে, মাটির উপরে তুলে ফেলতে হবে। কোথা থেকে? আউট অফ দ্য অ্যাঙ্কারিং আর্থ। গাইস, অ্যাঙ্কারিং আর্থ কথাটা এখানে কবি খুব একটা বুদ্ধিসম্পন্নভাবে কিন্তু তিনি ইউজ করেছেন। কেন? যে অ্যাঙ্করিং মানে কি? অ্যাঙ্কর মানে আমরা জানি ওই যে আংটাটা দিয়ে নৌকাকে বেঁধে রাখা হয় নদীর মাঝে, যাতে নৌকাটা হারিয়ে না যায়। ঠিক আছে, সেটা অ্যাঙ্কর। তার মানে এখানে নৌকাটার শক্তিকে ওই অ্যাঙ্করটা, স্রোতটা কিন্তু নৌকাটাকে ভেসে নিয়ে যেতে পারছে না, কারণ অ্যাঙ্করটাই কিন্তু তাকে মাটিতে শক্ত করে ধরে আছে। ঠিক তেমনই একটা গাছকে মাটিতে কে শক্ত করে ধরে রাখে? মাটি। তো এই জন্যই কিন্তু বলছে অ্যাঙ্করিং আর্থ, অর্থাৎ মাটিটা যেন এখানে সেই গাছটার অ্যাঙ্কর হিসেবে কাজ করছে। তো একটা গাছকে যদি আমরা ধ্বংস করতে চাই, তাহলে কি করতে হবে আমাদের? প্রথমে সেই গাছের যে শিকড়টা আছে, রুটটা, সেটাকে পুলড আউট করতে হবে, তুলে নিতে হবে। কোথা থেকে? এর যে অ্যাঙ্করিং মাটিটা আছে, ওই যে নোঙরবদ্ধ যে মাটিটা, সেখান থেকে তুলে নিতে হবে প্রথমে। তারপর কি করতে হবে? ইট ইজ টু বি রোপড অ্যান্ড টাইট। গাইস, এই কথাটা কেন বলছে রোপড অ্যান্ড টাইট? যে আমরা হয়তো সেই মূলটাকে এমনি তুলতে পারবো না, তো সেটাকে রশি লাগিয়ে আমাদের তুলতে হবে একবারে, যাতে কোনো মূল, কোনো শেকড় যাতে সেখানে বাদ না যায়। ওকে, তো আমরা দেখলাম মূলটাকে কিভাবে তুলব। তাহলে প্রথমে আমরা সেখানে রোপ লাগাবো, দড়ি লাগাবো, দেন টাইট করব, দড়িটাকে বাঁধবো। বাঁধার পর কি করব? অ্যান্ড পুলড আউট। ঠিক আছে, পুলড আউট মানে গাইস সেটাকে এবার মাটি থেকে তুলে নিব। তুলে নিয়ে কি করব? স্ন্যাপড আউট। স্ন্যাপড আউট মানে সেই মূলটা যেটা ছিল সেটাকে আমরা আবার ভাঙবো। স্ন্যাপড মানে সহসা, মানে মাটির নিচ থেকে, মাটিতে যে গেড়ে ছিল অতক্ষণে মূলটা, সেটাকে মাটির নিচ থেকে হঠাৎ করে আমরা তুলে নিব। তারপর কি? অর পুলড আউট এন্টায়ারলি, অথবা সেই মূলটাকে আমরা সম্পূর্ণরূপে তুলে নিব। স্ন্যাপড আউট মানে হলো সেই মূলটাকে যখন তুলব সেটা হয়তো ভেঙে যেতে পারে, তো সেটা করব যাতে সম্পূর্ণটা উঠে আসে, সেটার চেষ্টা করব। অথবা কি করব? অর পুলড আউট এন্টায়ারলি, অথবা এমনভাবে তুলব যাতে সম্পূর্ণটাই চলে আসে, তাহলে কাজটা ভালো হয়। ওকে, কোথা থেকে? আউট ফ্রম দ্য আর্থ কেভ। পৃথিবীর যে গুহাটা আছে, মাটির যে গুহাটা, ঠিক আছে, মানে যেখানে, গুহা মানে কি? যেখানে মানুষ বসবাস করে সেটাই তো গুহা। তো এই যে মূলটা কোথায় ছিল, মূলটা তোলার ফলে সেখানে দেখবো একটু গুহার মতো জায়গা হয়ে গেছে, গর্ত। তো সেখান থেকে কিন্তু মূলটাকে এভাবে তুলতে হবে। ওকে, অ্যান্ড দ্য স্ট্রেংথ, এবং তখন এই গাছটা যে স্ট্রেংথ ছিল, যে শক্তিটা ছিল, সেটা কি হবে? অফ দ্য ট্রি, সেটা কি হবে? এক্সপোজড হবে, সেটা কিন্তু বেরিয়ে আসবে। এতক্ষণে এই গাছটার যে শক্তিটা, সেটা কোথায়? শিকড়ে। সেই শক্তিটা কিন্তু এবার এক্সপোজ হইল, এতক্ষণ পরে বেরিয়ে আসলো। কেমন? দ্য সোর্স, যেটা হলো সেই শক্তির উৎস। সোর্স কেমন? সেটা হোয়াইট, সাদা, এবং কি? ওয়েট। হুম ভেজা ভেজা। মূলটা তো এরকমই হয়, হোয়াইট এবং ওয়েট হয়, তাই না? তো সেই মূলটা কিন্তু ছিল সমস্ত শক্তির উৎস, সেটা আবার এক্সপোজ হইল। আবার এটাকে বলছে কি? দ্য মোস্ট সেনসিটিভ, সব থেকে বেশি সংবেদনশীল কিন্তু গাছের এই রুটটাই, সেনসিটিভটা, মানে সেনসিটিভ যেটা। ঠিক আছে, এটা কি ছিল এতক্ষণে? হিডেন ছিল। হিডেন মানে লুকায়িত ছিল মাটির নিচে এই মূলটা, তাই না? কতদিন লুকায়িত ছিল?
ফর ইয়ার্স, বছরের পর বছর, কোথায়? ইনসাইড দ্য আর্থ, এই পৃথিবী বা মাটির নিচে কিন্তু সেই মূলটা এতদিন লুকায়িত ছিল, ঠিক আছে? তারপরে এই মূলটা, এই লুকায়িত মূলটাকে যখন আমরা মাটির উপরে তুলে আনলাম, তখনই কিন্তু এর যে সমস্ত শক্তি সেই মূলটার মধ্যে নিহিত ছিল সেটাও কিন্তু বেরিয়ে আসলো, ঠিক আছে? তো দেন দ্য ম্যাটার, তারপরে কি ঘটলো যে অফ স্কোর্সিং অ্যান্ড চকিং, এটাকে এবার গাইস স্কোর্সিং করতে হবে। স্কোর্সিং মানে হলো শুকোনো, ঠিক আছে? স্কোর্সিং মানে শুকোনো, এটাকে শুকোতে হবে। অ্যান্ড চকিং করতে হবে। চকিং মানে হলো এটাকে কুচি কুচি করে কাটতে হবে। সেই মূলটাকে যে আমি নিয়ে আসলাম বাইরে মাটির নিচ থেকে, সেটাকে নিয়ে আসার পরে কিন্তু ফেলে রাখলে হবে না, কারণ সেখান থেকে কিন্তু আবার নতুন গাছ জন্মাতে পারে। তো মূলটাকে বের করে নিয়ে এসে কী করব, প্রথমে সেটাকে স্কর্সিং করব, মানে সূর্যের প্রচণ্ড রোদ্রে সেটাকে শুকোতে হবে। তারপর সেই শুকনো মূলটাকে আবার চকিং করতে হবে, কুচি কুচি করে টুকরো টুকরো করে কাটতে হবে, রাইট? তো এই যে এবার মূলটাকে স্কর্সিং করলাম, প্রচণ্ড রোদে শুকোলাম, তারপর এটাকে চকিং করলাম, ঠিক আছে? এটাকে টুকরো টুকরো করে কাটলাম। এই কাজটা কোথায় করতে হবে? কাজটা করতে হবে ইন দ্য সান, রোদের মধ্যে, অ্যান্ড এয়ার, এবং বাতাসের মধ্যে এই কাজটা করতে হবে, যাতে সেখান থেকে নতুন করে আর কোনো গাছ জন্মানোর চান্স না থাকে। যদি এরকম রোদে যদি আমি করি, যদি প্রচণ্ড রোদে শুকোই, প্রচণ্ড রোদে কাটি, তাহলে কি হবে? আস্তে আস্তে সেটা কিন্তু ব্রাউনিং হয়ে যাবে। ব্রাউনিং মানে বাদামি বর্ণের হয়ে যাবে। অ্যান্ড তারপর সেটা আস্তে আস্তে কি হবে? হার্ডনিং হয়ে যাবে। হার্ডনিং মানে সেটাকে শক্ত করতে হবে ওভাবে শুকোতে শুকোতে, ঠিক আছে? এমনটাই শুকোতে হবে যাতে সেটা ব্রাউনিং হয়ে যায়, প্রথমে বাদামি হয়ে যায়, তারপর অটোমেটিক শক্ত হয়ে যায়, তারপর সেটা শক্ত হয়ে কি হবে একসময়? সেটা কিন্তু টুইস্টিং হবে, সেটাকে টুইস্টিং করতে হবে, মানে যেন সেটা মোচড় খায়, ঠিক আছে? সেটা যাতে কুঞ্চিত হয়, বেঁকে যায় অটোমেটিক শুকোতে শুকোতে। তারপর একসময় সেটা কি হবে? উইদারিং হবে। সেটা উইদারিং মানে নিস্তেজ হয়ে পড়বে, মানে তার ভেতরে আর কোনো জল থাকবে না, বাতাস থাকবে না, মানে সে একেবারে বিবর্ণ হয়ে যাবে সেই মূলটা। তো এই লাস্ট পর্যন্ত কিন্তু মূলটা ওয়েদারিং হয়ে গেল, একবারে নিস্তেজ হয়ে পড়লো, প্রাণহীন হয়ে পড়লো, ঠিক আছে? তার আর কোনো শক্তি নাই। অ্যান্ড কি বলছে? দেন ইট ইজ ডান। আর এই এতক্ষণ পরেই কিন্তু এই কাজটা সম্পূর্ণ হবে। কোন কাজটা? এই যে টু কিল আ ট্রি এন্টায়ারলি, একটা গাছকে সম্পূর্ণরূপে ধ্বংস করার কাজটা কিন্তু এভাবেই সম্পূর্ণ হয়ে যাবে। ওকে, তো এই ছিল গাইস টোটাল কবিতাটা। আমরা কি দেখলাম এখানে? কবি কোন জিনিসটা আমাদের বলে দিয়েছেন, সেটা হলো একটা গাছকে কিভাবে কাটতে হবে, তাই না? আমরা আবার ওই সেম কথায় আসছি যে আমাদের উচিত কি মানুষকে বোঝানো, কোথায় কোথায় আমরা গাছ লাগাবো, কিভাবে গাছের যত্ন নিব, হ্যাঁ, গাছ আমাদের কি কি উপকার করে, কেন আমরা গাছ কাটবো না, ইত্যাদি আমরা মানুষকে বোঝাবো। কিন্তু কবি এখানে উল্টা সিচুয়েশনটা ইউজ করেছেন। তিনি কি বলেছেন? যে তোমরা যে এভাবে গাছ কাটো, এভাবে গাছ কাটলে গাছটা সম্পূর্ণরূপে ধ্বংস হবে না। আমি যে পদ্ধতিটা বলে দিচ্ছি সেইভাবে গাছ কাটবা, তাহলে গাছটা সম্পূর্ণ ধ্বংস হবে। তার মানে তিনি কিন্তু এখানে এটা বলতে চান নাই যে তোমরা গাছ কাটবা। তিনি এখানে রিভার্স সাইকোলজি জিনিসটা ইউজ করেছেন, ঠিক আছে? তিনি এখানে গাছের সাথে একটা মানুষের জীবনকে রিলেট করেছেন। একটা গাছকে আমরা যেভাবে ধ্বংস করি, সেই কর্মকাণ্ডগুলো যদি আমি একটা মানুষকে করতাম, আমরা একটা মানুষকে যদি ওইভাবে ছুরি দিয়ে আঘাত করতাম, তাকে যদি পিস পিস করে কাটতাম, তাকে যদি ছিনিয়ে নিতাম, ছিনিয়ে নেওয়া মানে কোথা থেকে? গাইস দেখো, আমরা মাটি থেকে মূলটা বের করলাম। এবার ধরো ওই মানুষটাকে, যে যে তাকে সাপোর্ট করেছিল, তার মা বাবা ফ্যামিলি, সেখান থেকে আমি তাকে ছিনিয়ে নিলাম। ছিনিয়ে নিয়ে অন্য কোনো জায়গায় যদি তাকে টর্চার করতাম, তাহলে কীরকম ফিলিংসটা হতো? তো এই ইনডাইরেক্টভাবে কিন্তু তিনি আমাদের ডিফরেস্টেশন, যেটা বৃক্ষচ্ছেদন, সেটার নেগেটিভ প্রভাবটা কিন্তু আমাদের কাছে তুলে ধরেছেন, ঠিক আছে? গাইস এখানে জিপ প্যাটেল কিন্তু
গাছের সঙ্গে পৃথিবীর যে সম্পর্ক, ঠিক আছে, সেটা কিন্তু একটা মায়ের সাথে সন্তানের সম্পর্কের সাথে তুলনা করেছেন। কেমন করে? একটা মা যেমন তার সন্তানকে ছোট থেকে লালন পালন করে বড় করে, ঠিক তেমনি পৃথিবীটাও কিন্তু একটা গাছকে সেইরূপ লালন পালন করেই বড় করে, তাই না? মায়ের সেই সন্তানটা বড় হয়ে যেমন গোটা ফ্যামিলিটাকে আগলে রাখে, সেই মাকে দেখাশোনা করে, ঠিক তেমনি একটা গাছ কিন্তু বড় হয়ে সেই পৃথিবীটাকে সে দেখাশোনা করে, পৃথিবীটাকে আগলে রাখে, তাই তো? কিন্তু আমরা কি করছি মানুষ, আধুনিক সভ্যতার মানুষ কিন্তু আমরা বড় হিংস্র হয়ে উঠছি। আমরা আমাদের বিভিন্ন প্রয়োজনে দিনের পর দিন গাছ কেটে চলেছি। তো যার ফলে কি আমাদের গোটা বিশ্বে এর একটা নেগেটিভ প্রভাব পড়ছে। তাই তো আমরা জানি গ্লোবাল ওয়ার্মিং দিনের পর দিন বেড়ে যাচ্ছে। তো এইসব যাতে না হয়, এইসব জিনিস যাতে আমরা বুঝতে পারি, এটার জন্যই কিন্তু কবি এই অন কিলিং আ ট্রি কবিতাটির মাধ্যমে, ঠিক আছে, আমাদের মানুষদের কিন্তু তিনি একটা মেসেজ দিয়েছেন যে উই শুড স্টপ ডিফরেস্টেশন, ঠিক আছে, আমাদের বৃক্ষচ্ছেদন কিন্তু বন্ধ করা দরকার। অ্যান্ড ইনস্টেড উই শুড বি ভেরি ইগার টু প্ল্যান্ট ট্রিজ, আমাদের খুব আগ্রহী হওয়া দরকার গাছ লাগানোর জন্য। ওকে, না হলে কি হবে, না হলে আমাদের এই সবুজ পৃথিবীটা কিন্তু আস্তে আস্তে একদিন কলুষিত হয়ে যাবে এবং আমাদের বসবাসের অযোগ্য হয়ে উঠবে, ঠিক আছে? আমরা যেভাবে সাধারণত ডিফরেস্টেশন করি, এটা কিন্তু আমাদের একটা হিংস্র মনোভাবের একটা প্রতীক, ঠিক আছে? আমরা বড়ই হিংস্র হয়ে উঠছি। মানুষ, আমরা মানুষ যেমন মানুষের প্রতি হিংস্র হয়ে উঠছি দিনের পর দিন, ঠিক তেমনি প্রকৃতিটাকেও কিন্তু আমরা অত্যন্ত হিংস্রভাবে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছি। এবং প্রকৃতিটাকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার মাধ্যমে আমরা কিন্তু অ্যাকচুয়ালি নিজেদেরকেই ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছি। তো সুতরাং এরকমটা বেশি দিন চলতে পারে না। এটা কি, এটা হলো আমাদের মানুষের একটা মূর্খামি। এই মূর্খামিটাকে কিন্তু বন্ধ করা দরকার। এই পৃথিবীতে যদি আমাদের অস্তিত্বটাকে টিকিয়ে রাখতে হয়, তাহলে কিন্তু সর্বপ্রথম গাছের অস্তিত্বটাকে টিকিয়ে রাখতে হবে, না হলে কিন্তু আমরা আমাদের অস্তিত্বটাকে হারিয়ে ফেলব। ওকে, ওকে গাইস, এটাই ছিল কবিতাটা। আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড দ্য টেক্সট। থ্যাংক ইউ ফর লিসনিং, থ্যাংক ইউ ফর ওয়াচিং। ওকে।